পাশ দিয়ে এখানে নদীর গভীরতা মাপা হচ্ছে। মানে কুয়াশার অবস্থা খুবই ভয়াবহ। সামনে কোনো বালকেট বা কোনো ট্রলার চলে আসে কিনা, আর সামনে কিছুই দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আছি ঘোষেরহাট লঞ্চ ঘাটে। ঘোষেরহাট থেকে আজকে ঢাকা যাব জাকির সম্রাট 3 লঞ্চে। তো লঞ্চ ছাড়বে বিকাল 5টায়, আর জাকির সম্রাট 3-এ এখন আমি প্রবেশ করব। বিকাল 5টা ছাড়বে। তো প্রবেশের রাস্তা হলো মাঝখান দিয়ে, সাইড বার্থিং করা লঞ্চটি। তো ঘোষেরহাট ঘাট থেকে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী। তো দেখি কেবিন পাই কিনা আজকে। তো যাত্রী ভরপুর, আর সিঙ্গেল কেবিন পেলাম না। দেখি মাস্টার ব্রিজ পাই কিনা। তো চলে যাচ্ছি 2য় তলায়, আর 2য় তলায় হলো এটা ফ্রন্ট ডেক। আর এই জাকির সম্রাট 3 লঞ্চের কিন্তু পূর্বে নাম ছিল শাহরুখ 1। তো 2 তলার ফ্রন্ট ডেকে কিছু মুসল্লি, কিছু যাত্রী নামাজ পড়তেছেন। তো যাত্রী অনেক, কেবিন নেই, সিঙ্গেল কেবিন নেই তাদের। আর এখন আছি 2য় তলার করিডোরে তাদের। এটা হলো 2য় তলার কেবিন স্পেস, আর এটা হলো 3 তলা যাওয়ার সিঁড়ি। আমি এখন ট্রাই করবো মাস্টার ব্রিজ ভাড়া নেওয়ার, দেখি মাস্টার ব্রিজ ভাড়া নিতে পারি কিনা, যেহেতু সিঙ্গেল কেবিন নেই তাদের। তো চলে আসলাম 3 তলায়, মাস্টার ব্রিজ ভাড়া নিব। মানে ঢাকা বন্ধ? ঢাকা বন্ধ। আসে এটা কম রাখলে হয় না? হ্যাঁ, চৈত্র মাসে শীতে পারি না। চৈত্র মাসে শীত। কোনটা দিবেন সিট? আমার তাহলে এই সিটটা দেন, এটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো সিঙ্গেল কেবিন পাইনি, আর এই মাস্টার ব্রিজের এই সিটটা নিলাম। এখানে আজকে আমি সারা রাত ঘুমাবো। আর সবচেয়ে ভালো হলো, মানে আমি এই সিটটা নেওয়ার কারণ হলো এখান থেকে নেমে আমি বাইরে যেতে পারবো খুব সহজেই ভিডিও করার জন্য। আর এটা হলো মাস্টার ব্রিজ। মাস্টার ব্রিজের এটা হলো টেলিগ্রাফ, ইঞ্জিন রুমের সংকেত পাঠানোর জন্য। আর এটা হলো তাদের ইকো সাউন্ডার, আর এটা সম্ভবত রেডার স্ক্রিন। এটা কি বলতে পারবো না, লঞ্চ ছাড়ার পর বলা যাবে। আর সম্ভবত হাইড্রোলিক নেই, এটা হলো সব ম্যানুয়াল হুইল, ম্যানুয়ালি ঘোরাতে হয়। তো ব্রিজটা বেশি একটা বড় না। সো হোপফুলি আজকে একটা ভালো জার্নি হবে। আর এটা হলো মাস্টার ব্রিজের সামনে, একদম 3 তলার সামনে, মাস্টার ব্রিজের সামনের ফ্রন্ট ডেক। তো আপনাদেরকে এখন জাকির সম্রাট 3 ঘোষেরহাট লঞ্চ ঘাটের আশেপাশে একটি এরিয়াল ভিউ দেখাবো। সো এই হলো আমার এক্সট্রিম লঞ্চ নামের ইউটিউবের রেগুলার অডিয়েন্স। তুমি আমার চিনলা কিভাবে ভাই? আপনার ফেস দেখে চিনতে। মানে আমার তো ফেস নাই। আপনি যখন ভিআইপি কেবিনে যখন ট্যুর দেন তখন আমি আপনার আয়নাতে আপনার ফেসটা দেখে দিয়েছি। আচ্ছা যাক, তুমি আজকে ঘোষেরহাট থেকে ঢাকা যাচ্ছ? জি ঠিক আছে। আর আমি এখন আমার নিচতলায় চলে আসলাম। নিচতলায় হলো ডেক, আর এই ডেকের ভাড়া কিন্তু ঘোষেরহাট থেকে ঢাকা পর্যন্ত 500 টাকা করে। আর নিচতলার পেছনে হলো ইঞ্জিন রুম। ইঞ্জিন হিসেবে আছে উইচাই 550 হর্স পাওয়ারের 2টি ইঞ্জিন। তো এখন বিকাল 5টা বাজে, লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। লঞ্চ এখন ছেড়ে দেবে ঘোষেরহাট থেকে।
লঞ্চ ছেড়ে দিয়েছে, ঘাট থেকে কিছুটা বের হয়ে গিয়েছে। একজন মহিলা যাত্রী, উনি উঠবেন এখন। দেখা যাক শেষ পর্যন্ত উঠতে পারে কিনা। হ্যাঁ, উনি উঠেছেন আর লঞ্চও ঘাট থেকে বের হয়ে যাচ্ছে। আর 5টা ছাড়ার কথা থাকলে এখন 5টা 8 বাজে, কিছুটা দেরি করলো। আছি এখন তেঁতুলিয়া নদীর বুকে, ঘোষেরহাট তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত। তো আমাদের নেক্সট ঘাট হলো এই ঘোষেরহাট থেকে ছেড়ে আমাদের নেক্সট ঘাট হলো পাঙ্গাশিয়া। আপনারা হয়তোবা আমার চরমন্তাজের ভিডিওতে হয়তোবা সেই পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটকে হয়তো অনেকে দেখে থাকবেন। সূর্য ডুবে যাচ্ছে। এখন বিকাল 5টা 15 মিনিট আর জাকির সম্রাট 3 ঘোষেরহাট থেকে বের হচ্ছে। 5টায় ছাড়ার কথা থাকলেও 15 মিনিট লেট করলো। বিকাল 5টা 15 মিনিটে আমাদের ঘোষেরহাট থেকে যাত্রা শুরু হলো। এখন দেখা যাক কয়টা বাজে আমাদের ঢাকায় পৌঁছায়। আর আমাদের নেক্সট ঘাট হলো পাঙ্গাশিয়া। ঘোষেরহাট থেকে লঞ্চ ছেড়েছে, কিন্তু লঞ্চ একদম আস্তে চলতেছে। তার কারণ হলো এখানে নাব্যতা খুব সংকট, পানি নেই। সো পাশ দিয়ে এখানে নদীর গভীরতা মাপা হচ্ছে। যদিও লঞ্চে ইকো সাউন্ডার আছে, তবুও এখানে বাঁশ দিয়ে নদীর গভীরতা মাপতে হচ্ছে। উনি বাঁশ দিয়ে গভীরতা মেপে উনি উপরে সিগন্যাল দিচ্ছেন ওনাদের সাংকেতিক ভাষায়। আর ওনার সিগন্যাল অনুযায়ী লঞ্চের যে সুকানি মাস্টার, ওনারা ইঞ্জিনের গতি কম বেশি করতেছে। 5 হাত মানে 5 হাত পানি আছে। তো বাঁশ দিয়ে মাপলেন, মানে এই লঞ্চের নিচে 5 হাত গভীর পানি রয়েছে। তো একটা অদ্ভুত ব্যাপার এখানে। দেড়বাম মানে কি? দেড়বাম মানে হলো 6 হাত। দেড়বাম। তো দেখতে পাচ্ছেন লঞ্চ এখন ডান দিকে ঘুরতেছে আস্তে আস্তে। আর আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, লঞ্চের যে ইঞ্জিনের যে থ্রাস্ট, ইঞ্জিনের থ্রাস্টের সাথে কিন্তু মাটি উঠে যাচ্ছে, মানে পানি অনেক কম। আমি ভেবেছিলাম যে ঘোষেরহাট লঞ্চ থেকে ছেড়ে হয়তো এই সোজাই চলে যাবে, যদি আমি এর আগে আসিনি, এই ফার্স্ট টাইম। কিন্তু জাস্ট এখান দিয়ে এসে এই জায়গা দিয়ে লঞ্চটা ঘুরতেছে ডান দিকে। তাও আবার পানি মেপে মেপে ঘুরতেছে। So derbam means 6 হাত। 6 হাত মানে এখন আবার 5 হাত মানে। তো লঞ্চ একদম এই জায়গায় 360 টান নিতেছে, 360 তে ঘুরতেছে। ব্যাপারটা হলো যে লঞ্চের ডান পাশে একজন আর লঞ্চের বাম পাশে একজন, মানে লঞ্চের দুই দিক থেকে আর কি বাঁশ দিয়ে নদীর গভীরতা মাপা হচ্ছিল। সো এটা হলো মানে এই বাঁশ হলো তাদের ব্যাম্বু সাউন্ডার, ইকো সাউন্ডার না, এটা ঠিক ব্যাম্বু সাউন্ডার। তো লঞ্চটি এখন 360 ঘুরে এখন ঘোষেরহাট ওই পাশ থেকে বের হয়ে এখন এই পাশ দিয়ে চলে যাচ্ছে। আর সূর্য অলমোস্ট ডুবে গিয়েছে আর এই জায়গাটা বেশ ভালোই লাগতেছে।
তো চরের অবস্টাকল থেকে বের হয়ে এখন লঞ্চ চলে যাচ্ছে পাঙ্গাসিয়া। আর নদীতে ব্যাপক বাতাস আর কুয়াশা আছে ব্যাপক, মানে খুব বেশি না, তবে ভিজিবিলিটি মোটামুটি আছে ভালোই, 1 কিলোমিটার বেশি ভিজিবিলিটি আছে। তবে বাতাস আছে প্রচুর আর শীত ঠান্ডা। ট্রলার দিয়ে যাত্রী যাচ্ছে গোসেরহাটের দিকে, তবে কোন জায়গা থেকে যাত্রীরা আসছে সেটা ঠিক বলতে পারবো না। তবে গোসেরহাট থেকে ট্রলার এবং লঞ্চ চলাচল করে, কিছু লোকাল রুটে লঞ্চ চলাচল করে। আর একটা বড় ব্যাপার হলো বর্ষাকালে কিন্তু এই জায়গাটা অনেক নাকি ভয়ঙ্কর থাকে, মানে প্রচুর ঢেউ থাকে, প্রচুর রোলিং থাকে। এখন সন্ধ্যা 5:51 বাজে আর পাঙ্গাসিয়া চলে আসলো জাকির সম্রাট 3। আর এই পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে কিন্তু যে চরমন্তাজ রুটের লঞ্চ, সেই চরমন্তাজ রুটের লঞ্চ কিন্তু এই পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে কিন্তু ঘাট করে। তো আপনারা যারা আমার চরমন্তাজ রুটের ভিডিও দেখেছেন বা দেখবেন, না দেখে থাকলে দেখবেন, এই চরমন্তাজের লঞ্চ কিন্তু পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে যাত্রা বিরতি করে। তো চরমন্তাজের লঞ্চ ওরা গোসেরহাটের লঞ্চের পরে আসে। তো কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাট এখন বা পাঙ্গাসিয়া লঞ্চ ঘাট এখন যাত্রী নিবে জাকির সম্রাট 3, তবে বেশ ভালো পরিমাণেরই যাত্রী আছে। কাশেম মিয়ার বাজার এই লঞ্চ ঘাটের আশেপাশে অনেক এখানে ব্রিকফিল্ড আছে। এখন সব যাত্রী এই জাকির সম্রাট উঠবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, এখন এটা ওঠার পরেই বোঝা যাবে। তবে কারণ পিছনে আবার চরমন্তাজের লঞ্চ আছে। তবে আমার মতে চরমন্তাজের যে লঞ্চ, সেই লঞ্চে না উঠে জাকির সম্রাটেই সবার ওঠা উচিত। কারণ জাকির সম্রাট লঞ্চটি গোসেরহাটের যে লঞ্চ, এগুলো মোর কোয়ালিটিফুল চরমন্তাজ লঞ্চ থেকে। তো রশি বেঁধে ফেললো আর একজন দেখা যাচ্ছে হাঁস নিয়ে উঠে গেলেন। তো পাঙ্গাসিয়ায় প্রায় 15 মিনিটের মতো ছিল পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে। আর পাঙ্গাসিয়া থেকে এখন ছেড়ে যাচ্ছে, এরপরে ঘাট হলো গজারিয়া। তো পাঙ্গাসিয়া থেকে মাত্র 7-8 মিনিটের মতো সময় লাগলো এই গজারিয়া খালপার লঞ্চ ঘাটে আসতে। আর গজারিয়া খালপার লঞ্চ ঘাটেও বেশ ভালো পরিমাণের যাত্রী দেখা যাচ্ছে। হয়তো সব যাত্রী এখন হয়তো উঠে যাবে। তো হাঁসের প্যাক প্যাক সাউন্ড পাওয়া যাচ্ছে, হয়তো হাঁস নিয়ে উঠবে। তো গজারিয়া খালপার লঞ্চ ঘাটের প্রায় সব যাত্রী উঠে গেলেন লঞ্চে। আর গজারিয়া খালপার এই লঞ্চ ঘাটে প্রায় ছিল 10 মিনিটের মতো। এখন নেক্সট ঘাট চলে যাবে দেউলা থেকে, তারপর সরাসরি ঢাকা চলে যাবে। এখন 7:18 বাজে রাত, আর 7:18 চলে আসলো দেউলা লঞ্চ ঘাটে। আর দেউলা লঞ্চ ঘাট হলো লাস্ট ঘাট। এই ঘাটের পরে আর কোনো ঘাটে যাত্রা করবে না, সরাসরি চলে যাবে ঢাকার দিকে। মাত্র এখন সন্ধ্যা 7টা বাজে আর এখনই নদীতে ব্যাপক কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আজকে না জানি কয়টা বাজে ঢাকায় পৌঁছাতে।
তো দেউলা লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে মোটামুটি যাত্রী আছে, তবে দেউলা লঞ্চ ঘাট থেকে আজকের মতো জাকির 3 লঞ্চই লাস্ট ট্রিপ। দেউলা লঞ্চ ঘাটে কিন্তু আবার লালমোহনের লঞ্চও ঘাট করে, তো লালমোহনের লঞ্চগুলো 6:30টার মধ্যেই চলে যায় দেউলা থেকে। আর গোসেরহাটের আজকের জাকির সম্রাট 3 এখন 7:20 বাজে চলে আসলো দেউলা ঘাটে। তো যারা যাবে তারা মানে মোটামুটি বলাই যায় যে এই যাত্রীগুলোই সবাই উঠে যাবে, কারণ এরপর আর কোনো লঞ্চ নেই। তো এক যাত্রী একটুর জন্য মিস করেছিলেন, সে দৌড়ে আসলো লঞ্চের সামনে, তাকে নেওয়ার জন্য লঞ্চ এখন সামনে যাচ্ছে, ঘাটের দিকে যাচ্ছে। লাস্ট যাত্রী উঠে গেল আর ব্যাগার দিয়ে দিল, এখন সরাসরি একদম ঢাকা চলে যাবে। তবে কুয়াশার যে অবস্থা এখন, মানে দেউলার ঘাটের আশেপাশে দেখতেছি ভালোই কুয়াশা, অথবা মোবাইল স্ক্রিনে সেভাবে বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে বোঝা যাচ্ছে যে দেউলার আশেপাশে ভালোই কুয়াশা পড়েছে। এখন জানি না, আজকে কিন্তু আবার অনেক কুয়াশা ছিল নদীতে, আজকে ঢাকার কিন্তু সব লঞ্চগুলো কিন্তু প্রবেশ করতে দেরি হয়েছিল। তো যাই হোক, সব ভালো ভালো হোক, আর ভালো ভালো যেন আমাদের লঞ্চ ঢাকায় পৌঁছাতে পারে। আর যদি কুয়াশা পড়ে তাহলে একটা ভালো একটা থ্রিলিং জার্নি হবে ইনশাল্লাহ, আর আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো লঞ্চ মোটামুটি সব ঘাট থেকে ছাড়া শেষ, আর আপনারা দেখতে পাচ্ছেন ডেকের অবস্থা। ডেকে বেশ ভালোই যাত্রী আছে, ডেকে প্রচুর পরিমাণেই যাত্রী আছে। ডেকে যাত্রী বেশি হওয়ার কারণ হলো এখানে এই গোসেরহাট রুটে কোনো কম্পিটিশন নেই, রোটেশনে লঞ্চ চলাচল করে একটি করে, যার ফলে এখানে কোনো প্রতিযোগিতা নেই, যার ফলে একটি লঞ্চ চলে আর যাত্রী তুলনামূলকভাবে এই জন্য একটু বেশি হয়। ফর এক্সাম্পল, আমি আজকে কেবিন পাইনি, আজকে তাদের কোনো কেবিন খালি নেই। আর যারা গোসেরহাট থেকে ঢাকা যায় তাদের ভাড়া কিন্তু ডেক ভাড়া 500 টাকা করে। তো আমি এখন তাদের নিচতলার পেছনের ক্যান্টিনে চলে যাব, আর সেখানে গিয়ে রাতের খাবারটা খাবো। আর এটা তাদের নিচতলা, এটা হলো ক্যান্টিন নিচতলায়, তো এখানে আজকে খেতে হবে। তো রাতের খাবার হিসেবে আছে ভাত, তারপর আছে মুরগির দাম হলো 150 টাকা করে, আর এটা হলো মাছ, পোয়া মাছ 150 টাকা, আর আছে ডাল চচ্চড়ি। তো খুব বেশি আইটেম নেই, মাত্র তরকারি আইটেম হিসেবে মাত্র 3টি আইটেম আর ভাত। তো দেখি কোনটা দিয়ে খাওয়া যায়। তো বাসন পরিষ্কার করার কাজ চলতেছে। তো মুরগি দিলাম, মুরগির দাম 150 টাকা, আর দিলাম ডাল চচ্চড়ি, আর ভাতের দাম হলো 24 টাকা, ডাল চচ্চড়ি সম্ভবত 24 টাকা। আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু এখন আমি ক্যান্টিনের ভিতরে বসে আছি। জেলেরা এখানে ইট মারতেছে, তারা পাথর মারতেছে নদী থেকে। এখন তারা নদীতে জাল বেঁধেছে, এখন জালের উপর দিয়ে যেহেতু লঞ্চ যায়, বা জালের উপর দিয়ে যেন লঞ্চ না যায়, লঞ্চ যেন অন্য পাশ দিয়ে যায়, তো যেহেতু লঞ্চ তাদের জালের উপর দিয়ে লঞ্চ যাচ্ছে, তাই তারা এভাবে ইটা মারতেছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, ওই যে হাতে টর্চ লাইট, ওটাই হলো ট্রলার, ওখান থেকে তারা ইটা মারতেছে। তো একটু আগে এক ভদ্রমহিলা এখান থেকে ক্রস করতেছিল রেস্টুরেন্টের পাশ দিয়ে, তাকে সরিয়ে ফেলা হয়েছে। তো লঞ্চের অন্যান্য জায়গায় ইটা পাথর এগুলো আর কি মারতেছে। আর আমি যে নিচতলা রেস্টুরেন্টে আছি, সেই রেস্টুরেন্টের ভিতরে 2-3টা এই যে পাথর মেরেছে, আপনারা একটু ভালোভাবে খেয়াল করে, ওই যে একটি পাথর মেরেছে। আমার রেস্টুরেন্টের ভেতরেই প্রায় 3-4টি পাথর মেরেছে। এরা আসলে জেলে না, এরা আসলে জলদস্যু।
অল্পের জন্য যিনি টেবিলের নিচে বসে গেছেন উনি হলেন এই ক্যান্টিনের মালিক। তো অল্পের জন্য ওনার মাথায় লাগেনি, একটি ইটা খুব ভালোভাবে মানে ওনার একদম কানের পাশ দিয়ে গেছে। তো আমি আগে এরকম দেখি নাই। ভাই আমি আগে এরকম দেখি নাই ভাই দেবো। আপনাদেরকে একটু দেখাই যে এই যে পাথর, এই যে একটি পাথর, আপনাদেরকে দেখাই। এই যে এটা মেরেছে, তারপর এই যে এটা মেরেছে, এটা মেরেছে, তারপর আরেক পাথর, মানে অনেকগুলো পাথর এলো পাতারি ভাবে মারছে। হ্যাঁ এটা মারছে। এরকম পাথরগুলো আর কি তারা মেরেছে। এখন রাত 1টা বাজে, আর লঞ্চ সম্ভবত এখন চাঁদপুরের কাছাকাছি বা চাঁদপুরের দিকে আছে। আর আমাদের সামনে হলো ক্যাপ্টেন লঞ্চ সম্ভবত, যদি আমি ভুল না করি। কুয়াশা, চারিদিকে প্রচুর কুয়াশা, কিছুই দেখা যায় না। তো আমাদের সামনে ওটা ক্যাপ্টেন, তাও এটা অস্পষ্ট, মানে প্রচুর কুয়াশার প্রকোপ। আর আশেপাশে থেকে অনেকগুলো লঞ্চের বা নৌযান হতে পারে, যাই হোক, ওটা আওয়াজ পাওয়া যাচ্ছে, হুইসেল দিচ্ছে, বোঝা যাচ্ছে না আসলে কোন নৌযান আওয়াজ করতেছে। কুয়াশা একটু কমে গিয়েছে আর লঞ্চ চলতে শুরু করেছে। কুয়াশা একটু আগে কমে গিয়েছিল, লঞ্চ চলতে শুরু করেছিল, কিন্তু কুয়াশার প্রকোপ এখন আবার বেড়ে গিয়েছে। আর আমাদের পাশে এটি ক্যাপ্টেন সাকিন, ক্যাপ্টেন লঞ্চকে দেখা যাচ্ছে। তো ক্যাপ্টেন লঞ্চ থেকে কিছু একটা বলতেছে জাগি সম্রাট লঞ্চকে, মাইকে, হ্যান্ড মাইকে। একটু হালকা পাতলা মনোমালিন্য জাগি সম্রাট 3 লঞ্চের সাথে ক্যাপ্টেন লঞ্চের মাস্টারের, তা আবার হ্যান্ড মাইকে। আর কুয়াশার প্রকোপ এখন আবার বেড়ে গিয়েছে। তো আমাদের লঞ্চের গতি কিছুটা কম। এখন ভোর 5:16 বাজে। আমাদের লঞ্চ এখন আছে বক্তাবলী। তো আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন, এই সাউন্ডটা হলো সম্ভবত একটি বাল্কের জাহাজের, বাল্কের বা লাইটার যে কোনো একটা জাহাজ হইতে পারে। আর যেহেতু এই জাহাজটা এখানে নোঙ্গর করে আছে, আর সে তার এই শব্দ করে, এই শব্দের সাহায্যে সে তার উপস্থিতি জানান দিচ্ছে। তো তার এই শব্দ পেয়ে যেন কোনো নৌযান যেন তার গায়ে এসে ধাক্কা না দেয় কুয়াশায়, এই জন্য সেভাবে আওয়াজ করতেছে। এখন ভোর 6:17 বাজে। আর মাস্টার সুকানি, ওনারা 3 জন সামনে থেকে পর্যবেক্ষণ করতেছেন, সামনে কোনো বাল্কের জাহাজ চলে আসে কিনা বা কোনো ট্রলার চলে আসে কিনা, সামনে কোনো বাল্কেট বা কোনো ট্রলার চলে আসে কিনা। আর সামনে কিছুই দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে আমরা ফতুল্লা অতিক্রম করেছি, তবে একদম ধীর গতিতে, কারণ দেখতে পাচ্ছেন চারপাশে শুধু সাদা, আর কিছুই দেখা যায় না। তো লঞ্চ এখন রেল ব্রিজ অতিক্রম করতেছে, বুড়িগঙ্গা পদ্মা সেতুগামী যে রেল ব্রিজ আছে সেই রেল ব্রিজ অতিক্রম করতেছে।
কিন্তু সেই রেল ব্রিজ ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে অস্পষ্ট, মানে কুয়াশার তীব্রতা এতটাই বেশি। আর এই রেল সেতুর যে পিলার, সে পিলারটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আর আমি যে লঞ্চে আছি সেই লঞ্চের মাস্টার বারো ইঞ্জিনকে বন্ধ করতেছেন, চালু করতেছেন, ব্যাগার দিতেছেন, মানে ব্যাগার বলতে পিছনে চালাচ্ছেন। মানে আশেপাশে অন্ধকার, মানে সাদা, ইভেন ছাদ থেকে নিচের নদীটাও পর্যন্ত দেখা যায় না। মানে কুয়াশার অবস্থা খুবই ভয়াবহ। তো আবার ইঞ্জিনকে স্টার্ট করা হলো, ইঞ্জিনকে বারবার স্টার্ট করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে, এভাবেই চলতেছে লঞ্চ। খুব সাবধানতার সাথে অবলম্বন করে খুব সাবধানতার সাথে লঞ্চ চালানো হচ্ছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন যে লঞ্চের যে ইঞ্জিনের থ্রাস্ট একদম ধীর গতিতে চালাচ্ছে ইঞ্জিনকে, একদম পিঁপড়ার মতো গতিতে লঞ্চকে চালানো হচ্ছে। কিন্তু এভাবেও কিন্তু মানে একটানা কিন্তু এই গতিতেও কিন্তু চালানো হচ্ছে না, মাঝে মধ্যে ইঞ্জিনকে বন্ধ করা হচ্ছে, আবার ব্যাগারে দেওয়া হচ্ছে, মানে পেছনের দিকেও চালানো হচ্ছে, মানে নানান সমস্যা। আর লঞ্চ মাস্টাররা ওনাদের খুব সতর্ক দৃষ্টি, বিন্দু মাত্র অমনোযোগী হওয়ার সুযোগ নেই এখানে। আর ওনাদের দৃষ্টি একদম রেডার স্ক্রিনের দিকে। আপনারা দেখতেছেন এই ছোট্ট, এটি হলো রেডার স্ক্রিন। তো এই রাডার স্ক্রিনের দিকে দেখে দেখে তারা কিন্তু কুয়াশার মধ্যে ধীরে ধীরে লঞ্চ চালাচ্ছেন। যদি রাডার স্ক্রিন না থাকতো তাহলে কিন্তু চালানো সম্ভব হতো না। তো মাস্টার সম্ভবত এখন বিএচএফ এর কোনো মাস্টারের সাথে অন্য কোনো নৌযানের সাথে যোগাযোগ করছেন। আমাদের লঞ্চ থেকে কিছুক্ষণ পর হুইসেল দেওয়া হচ্ছে। আর দেখা হয়ে গেল ইমাম হাসানের সাথে। ইমাম হাসান এখন যাচ্ছে চাঁদপুর, ঢাকা থেকে ছেড়েছে ভোর 6টায়। কিন্তু একটা সমস্যা হলো, ফতুল্লাতে গিয়ে হয়তো ইমাম হাসান কোনো বিপদে পড়তে পারে, কারণ ইমাম হাসানে কিন্তু কোনো রাডার স্ক্রিন নেই, রাডার নেই, যার ফলে তারা কিন্তু একটা বিপদ হতে পারে যদি সে সাবধানতা অবলম্বন না করে। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদেই এখন পোস্তগোলা ব্রিজ অতিক্রম করব। পোস্তগোলা ব্রিজের কাছে চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় ভোর 6:56, মানে অলমোস্ট 7টা ধরতে পারে, হয়তো বা সদরঘাট পর্যন্ত যেতে আরো 10-15 মিনিটের মতো সময় লাগবে। আর আমি যে লঞ্চে আছি এই লঞ্চের মাস্টার কিছুক্ষণ পর হুইসেল দিয়ে আশেপাশে যদি কোনো নৌযান থাকে বা বিপরীত দিক থেকে কোনো নৌযান থাকে তাদেরকে বারবার সতর্ক করে রাখতেছিল। ঘড়িতে এখন 7:10 বাজে। আমরা চলে আসলাম সদরঘাটের কাছে। এখন আমরা এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে এটা হলো শ্যামবাজার অতিক্রম করতেছে এখন জাকির সম্রাট নীল লঞ্চটি। আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গেলাম। আর জাকির সম্রাট নীল লঞ্চের মাস্টার নিঃসন্দেহে খুব ভালো চালিয়েছেন, এই কুয়াশার মধ্যে উনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তো ক্যাপ্টেন লঞ্চ সারা রাস্তায় জাকির সম্রাট নীল লঞ্চের পিছনেই ছিল। তো সেই ক্যাপ্টেন লঞ্চ এখন চলে আসলো ঢাকায়। তো লালকুটি ঘাট দেখা যাচ্ছে, লালকুটি ঘাটে দেখা যাচ্ছে চাঁদপুরের লঞ্চের সারি ইলিশার লঞ্চ। আর এমভি ক্যাপ্টেন
আমি ক্যাপ্টেনের একটু তাড়াহুড়ো আছে, একটু আগে ঘাট করার। তো ভিএচএফ ক্যাপ্টেন লঞ্চকে আমাদের আমি যে লঞ্চে আছি সেই লঞ্চে মাস্টার থেকে বারবার নিষেধ করেছিল যে আগে যেন না আসে, যেহেতু জাকির সম্রাট 3 আগে, তো সেই জন্য তাকে যেন আগে বার্থিং করতে দেওয়া হয়। কিন্তু ক্যাপ্টেন লঞ্চ সেটা না শুনেই সে তার মতো চলে এসেছে আগেই। সো এখন আবার জাকির সম্রাট 3 লঞ্চকে এখন আবার আগে বার্থিং করার সুযোগ দিলেন, কারণ জাকির সম্রাট 3 লঞ্চে মাস্টার আগে প্রতিবাদ করেছে। আর লঞ্চে যে বিশুদ্ধ পানি মানে খাবারের যে পানি সাপ্লাই দেয়, তো সেই সাপ্লাইয়ের পানির ট্যাঙ্কার সে জাহাজটি আবার সামনে। আচ্ছা, ভালো ব্যাপার হলো তরঙ্গ 7 কিন্তু আগে চলে এসেছে। তরঙ্গ 7 ক্যাপ্টেন লঞ্চের আগে চলে এসেছে। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তরঙ্গ 7 যাত্রী নেই, একদম খালি। মানে তরঙ্গ 7 বোঝাই যাচ্ছে যে তরঙ্গ 7 অনেক আগে চলে এসেছে। তরঙ্গ 7 অনেক আগেই চলে এসেছে। তরঙ্গ 7 যেটা বললাম, তরঙ্গ 7-এর কেবিনের সব যাত্রী নেমে গিয়েছে। তরঙ্গ 7 লঞ্চ একদম খালি। গণক ভাষার মধ্যে খুব দ্রুত সময় তরঙ্গ 7 যাত্রীদেরকে লালমন থেকে নিয়ে এসেছে। তা 7:17 গণক ভাষার মধ্যেও আমরা 7:17 পৌঁছে গেলাম ঢাকায়। বসিরহাট থেকে ছেড়েছিল বিকাল 5:18। অলমোস্ট প্রায় 14 ঘন্টা সময় লেগেছে। তো আমি মাস্টার ব্রিজে এসেছি। মাস্টার আমাকে 300 টাকা তাদের একটা স্টাফ টিকিট দিল, দেখেন মাস্টার লেখা। আর তারা আমার থেকে ভাড়া নিয়েছে 700 টাকা, মানে 400 টাকা তাদের লাভ, 300 টাকা মালিকের পকেটে যাবে। তো নেমে গেলাম জাকির সম্রাট 3 লঞ্চ থেকে। যাত্রা শেষ হলো আজকে জাকির বসিরহাট থেকে ঢাকার। আর একটা ঘটনাবহুল যাত্রা ছিল, জেলেদের পাথর নিক্ষেপ আর কুয়াশার মধ্যে। বেশ একটা ভালো জার্নি ছিল, তবে জেলেদের ব্যাপারটা খুব দুঃখজনক ছিল। আল্লাহ আমাকে অল্পের জন্য রক্ষা করেছেন, যে আমার মাথায় শরীরে পাথর লাগেনি। তো সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা এই ট্রাভেল ভিডিওগুলো পাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।